তৃণমূল ক্ষমতায় আসার পর দুর্নীতি যেন অত্যন্ত বেড়ে গিয়েছে। দুর্নীতি তো ছিলই, দুর্নীতি অনেক ছিল। সিপিএম আমলে দুর্নীতি হয়নি, অজস্র দুর্নীতি হয়েছে। ধরা পড়েনি? হ্যাঁ, ধরাও পড়েছে। সেগুলো কিন্তু এতটা উচ্চকিত ছিল না, এতটা ব্যাপক আকারে ছিল না। এখন দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আজকে সরগরমে আলোচনা করব তৃণমূলের দুর্নীতি নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলা। দুদিন আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ ছিল এবং আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ 24 পরগনা কয়েকটি এলাকায় সমীক্ষা করতে গিয়েছিলাম, তাই আপনাদের সামনে আসা হয়নি, মার্জনা চাইছি। এখন থেকে আবার নিয়মিত দেখতে পাবেন। যাই হোক, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে। তার আগে বলি, বামপন্থীদের সময় দুর্নীতি হয়নি? লোহাচুরের দুর্নীতির কথা আপনি ভুলে গিয়েছেন। বিভিন্ন যে সুলেখা বা ইত্যাদি ইত্যাদি বিরাট বিরাট ফ্যাক্টরি, হঠাৎ করে সেগুলো ফ্ল্যাট হয়ে গেল কি করে? এরকম অজস্র দুর্নীতি হয়েছে। সিমোকো বলে একটি কোম্পানি ছিল, সিমোকো। সেই কোম্পানির মালিক তিনি বুদ্ধবাবুর খুব ঘনিষ্ঠতম ছিলেন। তিনি একটি সিমোকো ব্র্যান্ড বলে একটি ইলেকট্রনিক্স দ্রব্যের কোম্পানি করেছিলেন এবং এই ইলেকট্রনিক্স দ্রব্য চীন থেকে আনা হতো। চীন থেকে এনে এখানে সিমোকো ছাপ্পা মেরে বিক্রি করা হতো। হঠাৎ সেই সিমোকো কোম্পানি বন্ধ হয়ে গেল। কোথায় গেল? কাদের টাকা মারা হলো? এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা বরাত না পেয়ে সিমোকোর মতন সংস্থা বরাত পেয়েছিল। আপনাদের মনে আছে, আমার পিসি বলে একটি কম্পিউটার সংস্থা তৈরি হয়েছিল। এই আমার পিসি, এই কোম্পানিটি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তরে কম্পিউটার সাপ্লাই করেছিল। কোথায় সেই সংস্থা? আজ নেই কেন? কারা টাকা হাতিয়ে চলে গেল? আপনাদের আর একটা কথা মনে করে দিই, সাম্প্রতিক অতীত, বছর 10 আগের কথা হয়তো। বালি পৌরসভা আপনাদের মনে থাকবে, সেখানকার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ির কোমর থেকে 24 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। মনে পড়ে সে কথা? সেই বালি পৌরসভা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কয়েক বছর জেল খাটলেন। তারপর কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই 24 কোটি টাকা কার, তার উৎসমূল খোঁজা হলো না। কেন? পাড়ায় পাড়ায় দেখবেন শহরাঞ্চলে ফ্ল্যাট গজাচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাট হবে, মানুষ জনসংখ্যা বাড়ছে, ফ্ল্যাট তো হবেই। কিন্তু এই ফ্ল্যাটগুলোতে কি হচ্ছে? যেখানে 4 তলার অনুমতি, সেই ফ্ল্যাটগুলো 5 তলা, 6 তলা, 7 তলা পর্যন্ত হয়ে যাচ্ছে। সয়েল টেস্টের রিপোর্টকে অবজ্ঞা করে, অর্থাৎ মাটি পরীক্ষা করে যদি দেখা যায় এইখানে 4 তলা বাড়ি করা যাবে, সেখানে 4 তলাই বাড়ি করতে হবে। সেই মাটিতেই তৈরি হচ্ছে 6 তলা, 7 তলা। কাদের অঙ্গুলি হেলনে? এই ফ্ল্যাটগুলো থেকে কারা 70 টাকা থেকে 80 টাকা, 100 টাকা স্কোয়ার ফুট পর্যন্ত টাকা তুলছে? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, এই নিয়ে অনেক হইচই হচ্ছে। কিন্তু জমি চুরি হয়ে যাচ্ছে। সরকারি জমিতে প্রথমে মন্দির হচ্ছে বা একটা ক্লাব হচ্ছে বা একটা পার্টি অফিস হচ্ছে, তারপর সেটা কিভাবে যেন ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফ্ল্যাটের নিচে মন্দিরও থাকছে, ক্লাবও থাকছে, পার্টি অফিসও থাকছে, আর প্রমোটার তার উপরে করে যাচ্ছে। অজস্র পুকুর বোঝাই হয়েছে এই তৃণমূলের আমলে। অজস্র পুকুর বোঝাই হয়েছে তৃণমূলের আমলে। কত উদাহরণ চান আমি দেব আপনাদের? যেখানে 4 তলার অনুমতি সেখানে 5 তলা হয়ে যাচ্ছে। আমার এক পরিচিত ভদ্রলোক, আমার পরিচিত মানুষ, তিনি নিজে আমাকে কল রেকর্ডিং শুনিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে, সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দফতরে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছিল এবং ব্যবস্থা নেওয়া হবে বলার পরেও সেই এলাকায় 4 তলার জায়গায় 5 তলা, 6 তলা, 7 তলা পর্যন্ত ফ্ল্যাট হচ্ছে। কারা নিচ্ছে এই পয়সা? পাড়ায় পাড়ায় যারা নেতা, তারাই তো নিচ্ছে। সিপিএম এর সময় দুর্নীতি ছিল না? লোহাচুরের দুর্নীতির কথা সবাই জানে। চীনে লোহাচুর পাঠানো নিয়ে দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল। এরকম অনেক ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল, কিন্তু সেটা তখন মিডিয়ার এত বাড়বাড়ন্ত ছিল না, তাই সেটা এত চাপা পড়েছিল বা দেখা যায়নি। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি কথা অনেকেই জানেন। কিন্তু তৃণমূলের আমলে যেটা হয়েছে, চাকরি বিক্রি হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছে, চাকরি বিক্রি হয়েছে। গরু পাচার বেড়েছে। বালির খাদান থেকে আগেও বালি বেশি তোলা হতো, এখনো তোলা হচ্ছে। বালি চুরিটা নতুন ঘটনা না, এটা বামপন্থী সময় থেকে চলে আসছে। কয়লার যে পাচার হয়, সেটা কি আজকের ঘটনা না? এটা কিন্তু আজ থেকে 24-25 বছর আগে থেকে কয়লা চুরি চলছে। তখনকার একজন দুর্দণ্ড প্রধান এমপি সিপিএম এর আমলে,
তার তিনি দায়িত্ব করে কয়লা পাচারে নিয়েছিলেন। এই যে ধরুন শুভেন্দু বলছে আমি অমুক কোম্পানিকে এতটা জমি পাইয়ে দিয়েছি। দাদা, কেউ 1 কাঠা জমি কাউকে বিক্রি করলে সেও 5,000 টাকা কমিশন নেয়। আপনি বিঘের পর বিঘে জমি বিক্রি করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর অজান্তে, আপনি কোনো কমিশন নেননি? প্রশ্ন তো জাগেই। আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যে সমস্তটা ঠিকঠাক চলছে কিনা দেখা। তিনি দল এবং প্রশাসন দুটো সামলাতে গিয়ে তিনি কোনোটাই ঠিক মতন সামলাতে পারেননি। ঠিক কথাই বলছি, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু দল এবং প্রশাসন একই হাতে থাকার ফলে সেখানে কিন্তু সব কটাতেই কিন্তু ছিদ্রান্বেষীরা ঢুকে পড়েছে। সব কটাতে দলেও ঢুকে পড়েছে, প্রশাসনেও ঢুকে পড়েছে। আজকে মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না যে কোন পাড়ায় কত ফ্ল্যাট হচ্ছে সেটা গুনে রাখা, কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর, যে আবাসন দপ্তর আছে, তাদের কাছে তো হিসেব থাকা উচিত। অভিযোগ করার পরেও সেই ফ্ল্যাটগুলো কি করে বাড়তে থাকে মুখ্যমন্ত্রী যদি না জেনে থাকেন, মুখ্যমন্ত্রীকে যদি না জানানো হয়, সেটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। যদি ওভারলোডিং করে ট্রাক বালি নিয়ে যায়, সেই বালি যদি ধরা না পড়ে, তাহলে সেই ব্যর্থতাটা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর, পরিবহন মন্ত্রী। তবে আসার কথা, পরিবহন মন্ত্রী নিজে জানিয়েছেন যে ওভারলোডিং এর কারণে সরকারের প্রচুর টাকা কিন্তু আয় হচ্ছে, তারা ফাইন করতে শুরু করেছে, ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু এটা তো অনেক দেরি হয়ে গিয়েছে। চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার লাখ লাখ টাকা তোলা হয়েছে। বহু নেতারা বলেছেন অমুক জায়গায় চাকরি করে দেবো, তমুক জায়গায় চাকরি করে দেবো। কেউ 5 লাখ নিয়েছেন, কেউ 8 লাখ নিয়েছেন, তারপরে চাকরি করে দিতে পারেননি। মানুষ চুপ করে আছে, কারণ তারা ক্ষমতায় আছে। চিরদিন তো তারা ক্ষমতায় থাকবে না। বহু জায়গায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, বহু জায়গায় মানুষ টাকা ফেরত চাইছে দলবদ্ধভাবে গিয়ে। এটা তৃণমূলের অসম্মান নয়, এটা রাজ্য সরকারের অসম্মান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে যদি এইগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, সেটা তার ব্যর্থতা, তার প্রশাসনিক ব্যর্থতা। আর দলের মধ্যে যদি ছিদ্রান্বেষীরা ঢুকে পড়ে দলের মাতব্বর হয়ে যায়, এবং দলের মাতব্বর হয়ে তারা যদি যা খুশি করে, সেটাও তার ব্যর্থতা, কারণ দুটোরই নেতৃত্বে তিনি আছেন। আজকে ভাবুন না, এই যে এত কলকারখানা আছে শিল্পাঞ্চলগুলোতে, আসানসোল, হাওড়া, খড়গপুর, বিভিন্ন জায়গায় আছে, দুর্গাপুর, এই যে শিল্পাঞ্চলগুলোতে, প্রত্যেকটি শিল্পাঞ্চলে কোনো না কোনো নেতার একটা কিন্তু যোগসূত্র আছে। সেখানে মাল ঢোকা নিয়ে, মাল বেরোনো নিয়ে, ইউনিয়ন নিয়ে কোনো না কোনো নেতা করে কমে খাচ্ছে। বহু নেতা আছেন তাদের প্রফেশন কিছু নেই, অথচ তাদের বিলাস বৈভব দেখলে মাথায় হাত দিতে হয়। আমাদের যখন নুন আনতে পান্তা ফুরোয়, আমরা যখন সংসার চালাতে হিমশিম খাই, নেতাদের বৈভব দেখলে চমকে যেতে হয়। কোথা থেকে আসে এত টাকা? যে মানুষটা আজ থেকে 10 বছর 15 বছর আগে একটা সাইকেল নিয়ে তিনি ঘুরতেন, তিনি আজকে দামি দামি এক্সইউভি গাড়ি চাপছেন কোথা থেকে? এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে না পান, এটা তাঁর ব্যর্থতা, এটা অবশ্যই তাঁর ব্যর্থতা। আজকে যে মানুষটা স্কুল টিচার ছিলেন, ধরে নিন শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের একটা 5 তলা বাড়ি, ঢাউস বাড়ি হয়ে গেল, বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি, ঘরে ঘরে এয়ার কন্ডিশনার। কোথা থেকে আসছে মাস্টারমশাইয়ের এত টাকা? যদি এটা দেখতে না পান, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। এই ব্যর্থতাগুলো স্বীকার করতে হবে, এই ব্যর্থতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর তা না হলে যেভাবে সিপিএম একদিন তাসের ঘরের মতন ভেঙে পড়েছিল, তৃণমূল ভেঙে পড়তে কিন্তু আরো কম সময় লাগবে। কারণ তৃণমূলের সাথে সিপিএম এর একটা বেসিক ফারাক, তৃণমূলের নেতারাও কিন্তু দুধটা খেতেন, আর মানে দুধের শর্টটুকু নিয়ে খেতেন, আসল দুধটা খেতেন না। আর তৃণমূল দুধটাই চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে, ফলে গ্লাসটাকে খালি দেখাচ্ছে। এইটাই হচ্ছে তফাৎ তৃণমূলের সাথে সিপিআইএম এর সময়ে বা বামপন্থীদের সময় অজস্র দুর্নীতি হয়েছে, অজস্র সীমাহীন দুর্নীতি হয়েছে। সমবায় ব্যাংকগুলোতে, সমবায় প্রতিষ্ঠানগুলোতে, স্কুলগুলোতে, সব জায়গায় সিপিএম নিজের লোক ঢুকিয়েছে। আপনি দেখবেন যত হোল টাইমার আছে তাদের বাড়ির কেউ না কেউ একজন স্কুলের টিচার, না হয় স্কুলের নন টিচিং স্টাফ, এরকম ভাবে আছে, না হয় সমবায় ব্যাংকের স্টাফ, এরকম আছে, এখনো আছে, তারা বহাল তবিয়তে আছে। আর এই সমবায় ব্যাংকগুলো থেকে কমরেডদের কোটি কোটি টাকা লোন দেওয়া হয়েছে, সেই লোন রিকভার হয়নি, জমি নেই এমন মানে ফলস দলিল দিয়ে লোন নেওয়া হয়েছে, আছে উদাহরণ। তারপর এক সময় সমবায় ব্যাংকগুলো ভেঙে পড়েছে, আবার সরকার ভর্তুকি দিয়ে, যত সরকারি টাকা কমরেডদের কাছে এইভাবে গেছে। এই যে সিমোকো কোম্পানির কথা বলছিলাম, সিমোকো কোম্পানি চায়না থেকে, চীন থেকে প্রোডাক্ট আনতো। ধরুন 5 টাকার একটা প্রোডাক্ট কিনলো বা 500 টাকার একটা প্রোডাক্ট কিনলো,
সেই প্রোডাক্টের দাম 5,000 টাকা মেটানো হচ্ছিল, কারণ এই যে বাকি টাকাটা এটা ঘুরপথে বিদেশে পাচার হয়ে যাচ্ছিল। আজকে সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই। যতগুলো চিট ফান্ড আছে প্রত্যেকটা বামপন্থীদের আমলে তৈরি, প্রতিটা বামপন্থীদের আমলে তৈরি। যদিও তৃণমূল আমলে কোনো চিট ফান্ড হয়নি। হ্যাঁ, তারা চিট ফান্ডের কাছ থেকে সুবিধা নিতে গিয়ে অনেকে ধরা পড়েছে, আর তৈরি যারা করেছে, যারা লালন পালন করেছে, তারা মানে কলার তুলে ঘুরে বেড়াচ্ছেন, তারা সবাই সাধু পুরুষ না, কেউ সাধু পুরুষ নন। অসংখ্য চিট ফান্ড বন্ধ হয়ে গেছে, মানুষের টাকা লুটপাট করে চলে গিয়েছে বামপন্থী আমলেই, তাদেরকে ধরা হয়নি। কেন ধরা হয়নি? তাদের কাছ থেকে কলাটা মূলটা পাওয়া গিয়েছিল, তো ধরা হবে কেন? এইভাবেই লুটপাট চলছে। তৃণমূলের আমলে দুর্নীতিটা কিন্তু একদম পাড়া স্তরে ছড়িয়ে গিয়েছে, পাড়া স্তরে, একদম গ্রাম স্তরে, একদম মানে গ্রাসরুটে যাকে বলে, সেখানে দুর্নীতি ছড়িয়ে গিয়েছে। সিপিএম এর আমলেও দুর্নীতি হতো, কিন্তু তখন এত ফ্ল্যাট কালচার ছিল না। আর এখন ফ্ল্যাট কালচার হয়ে গিয়ে তৃণমূলের এক একজন কাউন্সিলর, এক একজন নেতা ফুলে পেঁপে ঢোল হয়ে উঠছে। আর মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালো, কোনো সুরাহা পাচ্ছেন না মানুষ। তাহলে মানুষ যাবে কোথায়? সবার পক্ষে আইন আদালত করা তো সম্ভব না, সবাই তো আর আরটিআই করে জানাবে না। কিন্তু যখন জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতরে, আমি একটি দায়িত্ব নিয়ে কথা বলছি, মুখ্যমন্ত্রীর দফতরে জানানোর পর সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার মিটিং ডেকেছিলেন প্রাক্তন কাউন্সিলরদেরকে নিয়ে। সেই মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর নেই এখন, ভোট হচ্ছে না বলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে মিটিং ডেকেছিলেন, অথচ যিনি অভিযোগ করেছেন তাকে ডাকা হয়নি। তার নাম করে কাউন্সিলরদের কাছে বিষোদ্গার করা হয়েছে যে এই লোকটা আপনাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের ক্ষতি করতে চাইছে, কিন্তু সেই অভিযোগকারীকে ডাকা হয়নি। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, এই অবস্থা চলছে, এই অবস্থা চলছে। তবে হ্যাঁ, এই অবস্থা চলতে থাকলে আমরা কিন্তু তথ্য প্রমাণ নিয়ে নাম ধরে ধরে এরপরে প্রকাশ করব, নাম ধরে ধরে প্রকাশ করব, যাতে পশ্চিম বাংলাটা বাঙালিরা সুস্থভাবে থাকে, সুষ্ঠুভাবে থাকে। আমরা কিন্তু এবার আর পিছিয়ে থাকবো না। আমাদের কোনো ভয় নেই। খুব বেশি হলে কি হবে? খুন করিয়ে দেবে কাউকে দিয়ে, বোম মারিয়ে দেবে, গুলি চালিয়ে দেবে, কোনো পরোয়া নেই। আমরা কিন্তু এবার নাম ধরে ধরে তৃণমূলের দুর্নীতিবাজদের সামনে আনবো। আপনারা যদি আমাদের পাশে থাকতে চান, নিচে কমেন্ট করে লিখে জানান আছেন কিনা পাশে, কারণ আপনারাই আমাদের মূল শক্তি, আপনারাই এই চ্যানেলগুলো চালান, আপনাদের জন্যই এই চ্যানেলগুলো তৈরি হয়েছিল। তাই আপনাদের অনুমতি পেলে আমরা কিন্তু এগুলো এবার ধীরে ধীরে প্রকাশ করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।